নমস্কার, নিউজ প্রাইম নিউজে সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। শুক্রবার থেকে শুরু হলো ত্রিপুরা রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। ত্রয়োদশ বিধানসভার নবম অধিবেশন চলবে আগামী 25শে মার্চ পর্যন্ত। এই সময়ের মধ্যে মোট 9 দিন কার্য দিবস বা সিটিং ডে নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিল, নীতি এবং জনস্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে অধিবেশনে। সংবিধান অনুযায়ী রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডো এই বাজেট অধিবেশন আহ্বান করেছেন। সংসদীয় রীতি অনুযায়ী প্রথম দিন রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে সূচনা হয় অধিবেশনের। এদিনের ভাষণে সরকারের গত 1 বছরের কাজের পর্যালোচনা এবং আগামী দিনের নীতি ও পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডো। আগামী সোমবার 2026-27 অর্থ বছরের পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। एक নবজাগৃত ত্রিপুরার দ্বার প্রান্তে দাঁড়িয়ে আসুন আমরা সবাই বিকশিত ভারত 2047 এর মহৎ স্বপ্ন বাস্তবায়নের একযোগে এগিয়ে আসি, যেখানে ভারত হবে সমৃদ্ধ, আত্মনির্ভর এবং স্বীকৃতি ও উদ্ভাবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এক शक्तिशाली राष्ट्र। नूतन सैटेलाइट टाउनशिप माता त्रिपुर सुंदरी मंदिर के केंद्र पूरे आध्यात्मिक पर्यटनेर विकास एवं वैश्विक विनियोग आवास करी हवन करी अर्थनैतिक कॉन्क्लेव एर मध्य में हमारे राज्य विभिन्न স্বপ্ন প্রতিফলিত হচ্ছে। আসুন আমরা এমন এক ত্রিপুরা গড়ার শপথ নেই যা তার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাবে এবং 2047 সালের মধ্যে ভারতকে এক অতুলনীয় উন্নতি ও শান্তির ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের প্রচেষ্টায় স্থিতিস্থাপকতা এবং একতাকে পাথেয় করে মা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে আমরা সমস্ত চ্যালেঞ্জ জয় করব এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের সমস্ত সুযোগকে আপন করে নেব। রাজ্য সরকারের সাফল্য এবং উপলব্ধিগুলো সুন্দরভাবে উপস্থাপন করেছেন রাজ্যপাল। বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিনের প্রতিক্রিয়ায় এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরা বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে শুক্রবার থেকে। অধিবেশনের সূচনা করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেজিনাল্ডো। বিধানসভার প্রথা অনুযায়ী তার ভাষণে রাজ্য সরকারের নীতি, গত সময়ের সাফল্য এবং ভবিষ্যৎ কর্মসূচি ও অগ্রাধিকারের বিষয়গুলি তুলে ধরেন রাজ্যপাল। রাজ্য সরকারের সাফল্য এবং উপলব্ধিগুলি বিধানসভায় ককবরক এবং বাংলায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন রাজ্যপাল বলে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। থাকে সরকারি কর্মচারীরা, এবারের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য কোনো সুখবর বা নিয়ে অ্যাডভান্স তো বলা ভেরি মুশকিল। এখন তো বাজেট তো পেশ হয়নি না, বাজেট পেশ হোক তারপরে দেখা যাবে। না, এটা কি করে বলবো, এখন বলা মুশকিল। আগামী 16 তারিখ বাজেট হবে, তো বিকশিত ত্রিপুরা গঠনের ক্ষেত্রে বাজেটে প্রতিফলনকে আমরা দেখবো রাজ্যবাসী সেটা। না, বাজেট তো হয়ই সাধারণ মানুষের জন্য, সব মানুষের জন্য এবং সর্বসাধারণের জন্য, সবার জন্যই আমরা এটার মধ্যে তাদের আগামী 1 বছর আমরা কিভাবে আমাদের খরচ হবে, কি ডেভেলপমেন্ট হবে, সেগুলো নিয়ে তো আলোচনা হবে। গতকাল রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এবারের বাজেটে বিশেষ কিছু থাকবে কিনা তা নিয়ে সুস্পষ্ট কিছু প্রতিক্রিয়া ব্যক্ত করেননি মুখ্যমন্ত্রী। সোমবার বাজেট পেশ হলে তা স্পষ্ট হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যেটা দিলেন উনি, অত্যন্ত আজকে খুব ভালো লাগলো যে উনি বাংলাতে কিন্তু ভাষণটা দিয়েছেন। তো আমাদের কাছে একটা নতুনত্ব লাগলো। প্রথমে ককবরক দিয়ে শুরু করেছেন, আবার বাংলাও বলেছেন, আবার লাস্টে দিয়ে ইংলিশও বলেছেন। তো সব মিলিয়ে ইউনিটি ইন ডাইভার্সিটির যে ল্যাঙ্গুয়েজ আজকে কিন্তু আমরা দেখতে পেলাম। এবং এই বিষয় নিয়ে তো আমাদের ত্রিপুরা সরকার কী সব কাজ করেছে, ত্রিপুরা সরকারের হয়ে
উনি গভর্নর হিসাবে আজকে কিন্তু এখানে ওনার যে প্রতিবেদনটা এখানে দিয়েছেন এবং সবকটাই কিন্তু অলরেডি মানুষ জানেও এই বিষয়গুলো নিয়ে, এবং কিন্তু আজকে উনি যখন এই বিষয়গুলো বলছিলেন আপনারা দেখেছেন ট্রেজারি বেঞ্চ থেকে সবাই কিন্তু বারবার টেবিল চাপড়িয়েছে। অর্থাৎ এত কাজ এই গভর্নমেন্ট করেছে, এবং লাস্টে দিয়ে উনি বললেন আমি মেইন কথাগুলো খালি বললাম, বাকি এত কাজ এই সরকার করেছেন যে সময়ের কারণেও এটা একটা সমস্যা হয়। তো যাই হোক, উনি বলেছেন বই আছে, তো বিস্তারিত আলোচনা আমাদের হবে আগামী দিন, এর উপর ডিসকাশন হবে, বিরোধীদেরও সুযোগ থাকবে এই বিষয়ে আলোচনা করা। আমাদের ট্রেজারি বেঞ্চের থেকেও আমরা সবাই এটার মধ্যে আলোচনা করব, এবং যার যার যুক্তি দেখাবে, আমরা আমাদের যুক্তি দেখাবো। কিন্তু সর্বসাকুল্যে আমার মনে হয় খুব ভালো ওনার যে বক্তব্য আজকে উনি বিধানসভায় দিয়েছেন। স্যার আপনি রাজ্যের ত্রয়োদশ বিধানসভা নবম অধিবেশনের দিকে তাকিয়ে রয়েছে রাজ্যের কর্মচারী মহল থেকে শুরু করে আপামর সাধারণ মানুষ। তবে এবারের বাজেটে 3টি বিশ্ববিদ্যালয় বিল আনতে চলেছে সরকার পক্ষ, যার মধ্যে রয়েছে ত্রিপুরা মেডিকেল বিশ্ববিদ্যালয় বিল। রাজ্যে মেডিকেল ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় স্থাপিত হলে নিঃসন্দেহে তা হবে রাজ্যের মেডিকেল এডুকেশন এবং স্বাস্থ্য পরিষেবায় নতুন অধ্যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শুক্রবার থেকে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার নবম অধিবেশন। রাজ্যপালের ভাষণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় বছরের প্রথম এই অধিবেশন। রাজ্যপাল তাঁর ভাষণে রাজ্যের সামগ্রিক উন্নয়ন, বিভিন্ন সরকারি প্রকল্প এবং আগামীর প্রশাসনিক অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন। রাজ্যপালের ভাষণের পরেই প্রয়াত ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি জ্ঞাপন করা হয় শ্রদ্ধা। প্রয়াত অধ্যক্ষের স্মৃতিচারণ করে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন ও বিধানসভার কার্যক্রমে অবদানের কথা স্মরণ করে ত্রিপুরা বিধানসভা। এরপর প্রয়াত নেতার স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয় বিধানসভায়। শোক প্রকাশের পর মুলতবি ঘোষণা করা হয় দিনের কর্মসূচি। প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি সম্মান প্রদর্শনের অংশ হিসেবে দিনের অধিবেশন আর চালানো হয়নি। ফলে শুক্রবারের অধিবেশন সংক্ষিপ্ত রেখে তা স্থগিত ঘোষণা করা হয় আগামী সোমবার পর্যন্ত। বিধানসভার সকল সদস্যা বৃন্দ, প্রয়াত অধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন স্বরূপ এই সভা আগামী 16 মার্চ 2026 তারিখ সোমবার বেলা 11 ঘটিকা পর্যন্ত মুলতবি রইল। আসন্ন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বরিষ্ঠ জনজাতি নেতা রামপদ জমাতিয়াকে বিধানসভার অধ্যক্ষ পদে প্রস্তাব করেছে ক্ষমতাসীন বিজেপি পরিষদীয় দল। রাজনৈতিক মহলের মতে জনজাতি সমাজের একজন অভিজ্ঞ প্রতিনিধিকে এই সাংবিধানিক দায়িত্বের সামনে আনার মধ্য দিয়ে পাহাড়ি রাজনীতিকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাইছে শাসক দল। বিজেপির শরিক তিপ্রামথা এবং আইপিএফটির সমর্থন জানিয়েছে এই প্রস্তাবে। ত্রিপুরা বিধানসভার নতুন অধ্যক্ষ হিসেবে প্রবীণ উপজাতি বিধায়ক রামপদ জমাতিয়ার নাম প্রস্তাব করেছে ক্ষমতাসীন বিজেপি পরিষদীয় দল। একই সঙ্গে স্পিকার পদের জন্য তাকে সমর্থন জানিয়েছে বিজেপির 2 শরিক দল তিপ্রামথা এবং আইপিএফটি। ফলে স্পিকার নির্বাচনে তার নির্বাচিত হওয়া কার্যত নিশ্চিত বলে মনে করছে রাজনৈতিক মহল। গত বছরের 26শে ডিসেম্বর তৎকালীন স্পিকার বিশ্ববন্ধু সেনের মৃত্যুর পর শূন্য হয়ে পড়ে ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ পদটি। বিধানসভার সাংবিধানিক কার্যক্রম নির্বিঘ্ন রাখতে জরুরি হয়ে ওঠে নতুন অধ্যক্ষ নির্বাচন। তবে শুধুমাত্র সাংবিধানিক প্রয়োজন মেটানোই নয়, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেও তাৎপর্য রয়েছে এই সিদ্ধান্তের। কারণ খুব শীঘ্রই অনুষ্ঠিত হতে চলেছে ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ বা এডিসি নির্বাচন, যেখানে মূল লড়াই হয় পাহাড়ের জনজাতি রাজনীতিকে ঘিরে। সেই প্রেক্ষাপটে জনজাতি সমাজের একজন প্রবীণ ও অভিজ্ঞ নেতাকে বিধানসভার সর্বোচ্চ সংসদীয় পদে বসানোর মাধ্যমে বিজেপি এক গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা দিতে চাইছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ত্রিপুরার পাহাড়ি অঞ্চলে দীর্ঘদিন ধরেই জনজাতি রাজনীতি অত্যন্ত প্রভাবশালী। সেখানে আঞ্চলিক দলগুলির শক্ত অবস্থানও দেখা গেছে বিভিন্ন সময়ে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জনজাতি রাজনীতিতে আঞ্চলিক শক্তির উত্থান নতুনভাবে প্রভাবিত করছে রাজ্য রাজনীতির সমীকরণকে।
এই পরিস্থিতিতে জনজাতি সমাজের প্রতিনিধিত্বকে সামনে এনে পাহাড়ে নিজেদের গ্রহণযোগ্যতা আরো শক্তিশালী করতে চাইছে বিজেপি। 2023 সালের বিধানসভা নির্বাচনে গোমতী জেলার বাগমা বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হন রামপদ জমাতিয়া। জনজাতি রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা, রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত এই প্রবীণ নেতা। তাঁর রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা এবং প্রশাসনিক দক্ষতা বিধানসভার কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করছেন অনেকেই। নমস্কার। আজকে আমাদের পরিষদীয় বৈঠকে বিজেপি আইপিটি ত্রিপুরা মাথার বৈঠকে আমাকে ত্রিপুরা রাজ্যের স্পিকার হিসাবে, অধ্যক্ষ হিসাবে নির্বাচিত করার জন্য, প্রস্তাব রাখার জন্য আমি বিশেষ করে আমাদের দলীয় নেতৃত্ব, কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, যশস্বী প্রধানমন্ত্রী, যশস্বী আমাদের নীতিন নবীনজি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভাই শাহজি এবং বিএল সন্তোষজি, এবং বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্যের প্রভারী ডক্টর রাজজি রায়জি এবং আমাদের স্টেট মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মনিক সাহাজি এবং স্টেট সভাপতি, রাজ্যসভার সাংসদ মাননীয় রাজীব ভট্টাচার্যজি এবং ডেপুটি স্পিকার, চিফ হুইপ এবং সমস্ত মন্ত্রী এবং এমএলএ, আমাদের 3 দলীয় যারা আছেন সবাইকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি সবার কাছে সহযোগিতা চাইব। আমাদের প্রয়াত রামপদ জমাতিয়া জন্ম 13 ফেব্রুয়ারি 1957 সালে। এর আগে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা নেতৃত্বাধীন মন্ত্রিসভায় ত্রিপুরা সরকারের উপজাতি কল্যাণ এবং শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। জনজাতি সমাজের উন্নয়নমূলক নানা উদ্যোগের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রামপদ জমাতিয়া। 2018 সালের বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর প্রার্থী নরেশ জমাতিয়াকে 2833 ভোটের ব্যবধানে পরাজিত করে বাগমা কেন্দ্র থেকে বিধায়ক নির্বাচিত হন তিনি। এরপর থেকে রাজ্যের জনজাতি রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মুখ হিসেবে পরিচিতি পান রামপদ জমাতিয়া। এদিকে স্পিকার পদে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হলে বিধানসভার কার্যপ্রণালী সুষ্ঠুভাবে পরিচালনা করা এবং সংসদীয় শিষ্টাচার বজায় রাখার ক্ষেত্রে নিরপেক্ষ ও দায়িত্বশীল ভূমিকা পালন করবেন বলে জানিয়েছেন রামপদ জমাতিয়া। যে সুন্দরভাবে চালিয়ে নিয়ে গেছেন, আমি অবশ্যই ওনার পথ অনুসরণ করে আমি অবশ্যই চালাতে চেষ্টা করব, আমার দায়িত্ব পালন করতে চেষ্টা করব। আমার দলীয় যারা সবাই আছেন, বিধায়করা, মন্ত্রীরা যারা আছেন এবং অন্যান্য যারা আমাদের প্রেস মিডিয়া আছেন, সোশ্যাল মিডিয়া আছেন, ইলেকট্রনিক্স মিডিয়া, সবার কাছেও আমি সহযোগিতা চাইব। আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি যাহাতে আমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হতে যাচ্ছে এবং দলীয়ভাবে এনডিএর তরফ থেকে যেটা আমাকে নির্বাচিত করা হয়েছে, ওই দায়িত্ব যাতে আমি পালন করতে পারি, সবার কাছে আমি সহযোগিতা চাইছি। ধন্যবাদ। সব মিলিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এডিসি নির্বাচনকে সামনে রেখে জনজাতি সমাজের একজন প্রবীণ প্রতিনিধিকে বিধানসভার অধ্যক্ষ হিসেবে সামনে আনা বিজেপির একটি সুপরিকল্পিত রাজনৈতিক বার্তা। এর মাধ্যমে একদিকে যেমন পাহাড়ের জনজাতি সমাজের প্রতি সম্মান প্রদর্শনের বার্তা দেওয়া হচ্ছে, তেমনি জোট সঙ্গীদের সঙ্গে সমন্বয় বজায় রেখে আগামী নির্বাচনে লড়াইয়ের জন্য রাজনৈতিক জমি মজবুত করার কৌশলও নিয়েছে ভারতীয় জনতা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনকে ঘিরে বিরোধী শিবিরে স্পষ্ট হচ্ছে মতপার্থক্য। একদিকে প্রার্থী দেওয়ার প্রস্তুতির কথা জানাচ্ছে কংগ্রেস, অন্যদিকে বাস্তব পরিস্থিতি বিবেচনার পরামর্শ দিচ্ছে সিপিআইএম। ফলে বিজেপির বিরুদ্ধে বিরোধী ঐক্যের সম্ভাবনা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে শুরু হয়েছে নতুন রাজনৈতিক জল্পনা। ধর্মনগর বিধানসভা উপনির্বাচনে যৌথভাবে লড়াই করবে না কংগ্রেস এবং সিপিআইএম। শুক্রবার আলাদা আলাদা বিবৃতিতে মোটামুটি এই বার্তাই দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। গত বিধানসভা নির্বাচনের পর বক্সনগর, ধনপুর এবং রামনগর এই 3টি উপনির্বাচনেই প্রার্থী দিয়েছিল সিপিআইএম, যেখানে প্রার্থী দেয়নি কংগ্রেস। ধর্মনগর কেন্দ্রে গত বিধানসভা নির্বাচনের প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এবারও এই কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী দেবার প্রস্তুতি রয়েছে কংগ্রেসের। কিন্তু আগ বাড়িয়ে এক্ষেত্রে নির্বাচন ঘোষণার আগে কোনো রকম আলোচনা ছাড়া নিজেদের প্রার্থী ঘোষণা করে দেয় সিপিআইএম। তবে কংগ্রেসও এবার প্রার্থী দেবে ধর্মনগরে।
প্রেক্ষিতে বিজেপির বিরুদ্ধে লড়াই কতটুকু আন্তরিক সিপিআইএম তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন বিধায়ক সুদীপ রায় বর্মন। প্রতিদ্বন্দ্বিতা করবে। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি, বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে। এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন, এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা, ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না। আমার তারপর অনুরোধ থাকবে সিপিএমের প্রতি যে সত্যিকারের যদি আন্তরিক হন বিজেপিকে এই উপনির্বাচনে পরাস্ত করার জন্য, তাহলে প্রার্থীপদ আপনারা প্রত্যাহার করবেন। আগামী দিনগুলো এই প্রত্যাশাই রাখবো। না, কথা বলেননি, কথা বলার সুযোগও তো দেননি, ইলেকশন ডিক্লেয়ারও হলো না, ফাট করে ওনারা প্রার্থীরা দিয়ে দিলেন, তো কথা বলতে সুযোগই দিলেন না। তো দেখা যাক, আগেও তো ওনারা কথা বলেনি, কিন্তু আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। সিপিএম এবার দায়িত্ব তার পালন করার কথা, প্রার্থী না দিয়ে সেটা ওনারা করেননি। মানুষ বিচার করবে, ধর্মনগর মানুষ বিচার করবে, সারা রাজ্যের মানুষও এটা উপলব্ধি করছে আসল জিনিসটাকে, কারা আন্তরিকভাবে বিজেপি পরাস্ত করতে চাইছে। ডিসিটা কন্টেস্ট করবো, আমরা সবটাতেই কন্টেস্ট করবো। অন্যদিকে বিধায়ক সুদীপ রায় বর্মনের এই দলিলের প্রতিক্রিয়া দিয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক তথা রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। 2023 বিধানসভা নির্বাচনের পর গণতন্ত্রের উপর আঘাত এসেছে বারবার। গণতন্ত্র পুনরুদ্ধারে কয়টি ক্ষেত্রে এগিয়ে এসেছে কংগ্রেস, তা নিয়ে প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা। ধর্মনগর উপনির্বাচনের প্রার্থীর পদ নিয়ে বাস্তব পরিস্থিতি অনুধাবন করার জন্য কংগ্রেসকে পরামর্শ দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। যে অ্যাডজাস্টমেন্ট এটা 2023-এরই ছিল, 24-এর লোকসভার অ্যাডজাস্টমেন্ট 24-এরই ছিল, এখন 2026, 23-এর সাথে 26 ব্যবহৃত হবে। এখন অদূর ভবিষ্যতে কি হবে যখন স্বাভাবিকভাবে, তখন আলাদা ব্যাপার। কাজে ওনারা প্রত্যাহার করতে হবে বললে তো এটা ভুল হবে। 2023-এর পর অনেক জল গড়িয়েছে, ত্রিপুরাজ্যের মধ্যে গণতন্ত্রের উপর নানা আঘাত এসছে। ত্রিপুরার যে কংগ্রেস দল কটা ক্ষেত্রে সেরকমভাবে এগিয়ে এসছে গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে, কংগ্রেস বিজেপিকে পরাজিত রোখার স্বার্থে। আগে এটা বলুক তারা। যাই হোক, আমি এটা নিয়ে বিতর্ক করতে চাই না, বরঞ্চ বলবো কংগ্রেস একটু বিচক্ষণ হোক, এরা যে বাস্তব যে পরিস্থিতি এটা অনুধাবন করার চেষ্টা করবে, তাহলে তাদেরও মঙ্গল হবে, রাজ্যেরও মঙ্গল হবে। তারা বলছে 1977 সাল থেকে ধর্মনগর বিধানসভা কেন্দ্রে 5 বার সিপিআইএম এবং 3 বার জয়ী হয়েছে কংগ্রেস। এই ক্ষেত্রে গত 2018 এবং 2023 বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। 2023 বিধানসভা নির্বাচনে সিপিআইএম এর স্ট্রাইক রেট যেখানে ছিল 62.05%, সেখানে কংগ্রেসের স্ট্রাইক রেট ছিল 37.05%। এই কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে 2 বার এবং বিজেপি টিকিটে 2 বার জয়ী হয়েছিলেন বিশ্ববন্ধু সেন। 2023 বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়েছিলেন বিশ্ববন্ধু সেন। এবার বিশ্ববন্ধু সেনের প্রয়াণে এই কেন্দ্রের উপনির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়ে জোর জল্পনা চলছে, বিশেষ করে বিরোধী কংগ্রেস এবং সিপিআইএম এর বিরুদ্ধে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজধানী আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অনুষ্ঠান বা রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে নির্মিত বাঁশ ও
ফ্ল্যাক্সের অস্থায়ী তোরণ দিনের পর দিন অপসারণ না হওয়ায় তৈরি হচ্ছে বিপজ্জনক পরিস্থিতি। সামান্য ঝড় বৃষ্টি বা দমকা হাওয়াতেই এসব দুর্বল কাঠামো ভেঙে পড়ে বড় দুর্ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হলেও বিষয়টি নিয়ে প্রশাসনে তেমন সক্রিয়তা দেখা যাচ্ছে না বলে অভিযোগ করছে সচেতন মহলে। রাজধানী আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কপথে দিন দিন বাড়ছে অস্থায়ী তোরণ, বাঁশের কাঠামো ও ফ্ল্যাক্স ব্যানারের ব্যবহার। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি, সরকারি সামাজিক অনুষ্ঠান কিংবা স্বাগত তোরণ নির্মাণের জন্য এগুলি তৈরি করা হলেও অনুষ্ঠান শেষ হওয়ার পরও বহুদিন ধরে সেগুলো রাস্তার উপর থেকে যায় বিপজ্জনক অবস্থায়। ফলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে যে কোনো সময়। শহরের প্রধান সড়ক, মোড় কিংবা ব্যস্ত এলাকাগুলিতে প্রায়ই দেখা যায় বাঁশ, তার ও ফ্ল্যাক্স দিয়ে তৈরি তোরণ দাঁড়িয়ে রয়েছে রাস্তার দুই পাশে। তোরণের উপরের অংশ ঝুলে পড়ে বা বাঁশের কাঠামো দুর্বল হয়ে যায় অনেক ক্ষেত্রে। সামান্য বৃষ্টি বা বাতাস হলেই সেগুলো ভেঙে পড়ার সম্ভাবনা থাকে। এর ফলে মারাত্মক ঝুঁকির কারণ হয়ে দাঁড়াচ্ছে পথচারী, বাইক আরোহী কিংবা 4 চাকা গাড়ির চালকদের জন্য। আমি একটু আগে গেছি, তখনই পড়ছে, খুব বাজে অবস্থা। এইগুলি কেন যে এইগুলি মেনটেন করা হয় না ঠিকভাবে, লুক আফটার করা হয় না, এটাই তো বড় কথা। কি দেখছেন অ্যাকচুয়ালি? এটা এগুলি তো অসাবধানতা না, এগুলি যে কবে প্রোগ্রাম শেষ সেগুলি অনুযায়ী। নট অনলি এটা এরকম অনেক জায়গাতেই এরকম রয়ে যায়। প্রোগ্রাম শেষ, প্রোগ্রামের সঙ্গে সঙ্গে যেই ভেন্ডাররা এগুলি করে তাদের সেইভাবেই তো এগুলি দেওয়া উচিত, যে প্রোগ্রাম শেষ এগুলি তো করতেই হয়, আজকালকার দিনে এগুলি করতেই হয়। বাট এগুলি থার্ড পার্টি ভেন্ডার যারা করে তাদের আগে থেকেই নোটিশ করা উচিত যে প্রোগ্রাম শেষ এত আওয়ার্সের মধ্যে যাতে এগুলিরে সরায় দেওয়া হয়। যে কোনো দুর্ঘটনা হতে পারে। আজকে শিশু বাচ্চারা স্কুলের গাড়ি টাড়ি এগুলি যদি পাস হইতো তখন কী অবস্থা হতো। এই ধরনের অস্থায়ী কাঠামো নির্মাণের ক্ষেত্রে কোনো প্রকৌশলগত মানদণ্ড বা নিরাপত্তা বিধি সাধারণত মানা হয় না। অধিকাংশ ক্ষেত্রেই স্থানীয়ভাবে দ্রুত তৈরি করা হয় এবং অনুষ্ঠান শেষ হওয়ার পর তা অপসারণের দিকে নজর থাকে না আয়োজকদের। ফলে কয়েকদিনের জন্য তৈরি কাঠামো সপ্তাহের পর সপ্তাহ কিংবা মাসের পর মাস থেকে যায় রাস্তার উপরে। বিষয়টি প্রশাসনের নজরে থাকলেও কার্যত কোনো কঠোর পদক্ষেপ দেখা যায় না বলে অভিযোগ নাগরিকদের। পৌর কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট প্রশাসনের তরফে নিয়মিত নজরদারি ও দ্রুত অপসারণের ব্যবস্থা থাকলে এই ধরনের ঝুঁকি কমানো সম্ভব অনেকটাই। কিন্তু বাস্তবে দেখা যায় দুর্ঘটনা ঘটার পরই বাড়ে তৎপরতা। বাতাসে গেটটা ভেঙে পড়ছে, মানে কিরকম ভাবে, মানে ভীষণ একটা বিপজ্জনক। কি হতে পারতো যদি এটা অ্যাক্সিডেন্ট হতে পারতো, দেখুন না কীভাবে ভেঙে পড়েছে। এমনি কোনো মানুষজন শহর পরিকল্পনা ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে জনবহুল শহরের রাস্তার উপর এই ধরনের অস্থায়ী অবকাঠামো নিয়ন্ত্রণে স্পষ্ট নীতিমালা থাকা জরুরি। কোথাও কতদিনের জন্য এবং কিভাবে তোরণ নির্মাণ করা যাবে তা আনতে হবে নির্দিষ্ট নিয়মের আওতায়। পাশাপাশি অনুষ্ঠান শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমার মধ্যে বাধ্যতামূলক করা উচিত সেগুলোর অপসারণ। রাজধানীর ব্যস্ত সড়কপথে প্রতিদিন যানবাহন চলাচল করে হাজার হাজার, সেখানে দুর্বল বাঁশের কাঠামো বা ঝুলে থাকা ফ্ল্যাক্স যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে ডেকে আনতে পারে বড় দুর্ঘটনা। তাই সময় থাকতে প্রশাসনের সক্রিয় ভূমিকা ও কঠোর নজরদারি দাবি তুলেছে সচেতন নাগরিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে ক্রমশ বিস্তার লাভ করছে মাদক বাণিজ্য, যার সঙ্গে উদ্বেগজনকভাবে জড়িয়ে পড়ছে তরুণ ও যুব সমাজের একটি অংশ। রাজধানী আগরতলার বিভিন্ন অলিগলিতে দেদার বিক্রি হচ্ছে নেশা সামগ্রী। ধলেশ্বর এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা, ট্যাবলেট ও ব্রাউন সুগার উদ্ধার এবং 3 জনকে আটক করার ঘটনায় আবারও সামনে এসেছে মাদকের উদ্বেগজনক পরিস্থিতি। ত্রিপুরায় নেশা বাণিজ্যের বিস্তার উদ্বেগজনক রূপ নিচ্ছে ক্রমশ। বিশেষ করে রাজধানী আগরতলার বিভিন্ন অলিতে গলিতে মাদক সামগ্রীর অবাধ বিক্রি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসন এবং সমাজের বিভিন্ন স্তরে। ধলেশ্বর 10 নম্বর রোড এলাকা থেকে প্রসেনজিৎ দেই নামে এক যুবককে আটক করে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয় প্রায় 1800টি ইয়াবা ট্যাবলেট এবং প্রায় 11 গ্রাম ব্রাউন সুগার। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে আটক করা হয়েছে আরো 2 জনকে। এই ঘটনা আবার সামনে এনে দিয়েছে রাজ্যে ক্রমবর্ধমান মাদক চক্রের বাস্তব চিত্র। তাকে পাওয়া যায় এবং তারপর ওসিও সেখানে যান, মানে তারপরে
যেটা প্রসিডিওর ফলো করে সার্চ করা পার্সোনাল সার্চ করার পরে ওনার প্যান্টের পকেট থেকে মানে 9টা পাউচ পাওয়া গেছে। ওখানে প্রায় 1800 ইয়াবা ট্যাবলেট, যার ওজন অ্যারাউন্ড 189 গ্রামস। এবং তার পরবর্তী পদক্ষেপ হিসাবে ওনার বাড়ি সার্চ করা আছে এবং বিছানার নিচে থেকে একটা সোপ কেস পাওয়া গেছে, যার মধ্যে একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক প্যাকেট ছিল, এক প্যাকেটে হেরোইন ছিল। এবং অ্যাকর্ডিংলি আমরা এই নেশা নাটোরের ড্রাগস সকল সিজ করা হয় এবং ওনাকে গ্রেপ্তার করে স্পেসিফিক কেস নেওয়া হয়েছে। সঙ্গে আরও আছেন অ্যাসোসিয়েটস, এখন নাম বলছি না আমরা। তো আমরা বাকি যারা যারা এই ব্যবসার সাথে যুক্ত আছে, এর সাথে যুক্ত আছে, আমরা তাদের তো পদক্ষেপ নিচ্ছি, যত শীঘ্র পারা যায়। কোন জায়গা থেকে অ্যারেস্ট করেছেন? পরবর্তী ইয়েতে আরও 2 জন অ্যারেস্ট হয়েছে। আচ্ছা, পুলিশের মতে ধৃত যুবকরা শুধু খুচরা বিক্রেতা নয়, বরং এটি একটি বড় চক্রের অংশ। জিজ্ঞাসাবাদের মাধ্যমে সেই নেটওয়ার্কের আরো তথ্য সামনে আসতে পারে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। বিশেষজ্ঞদের মতে সাম্প্রতিক সময়ে রাজ্যে মাদক ব্যবসা দ্রুত ছড়িয়ে পড়ার অন্যতম কারণ হলো সহজলভ্যতা এবং দ্রুত অর্থ উপার্জনের প্রলোভন। উদ্বেগজনক বিষয় হলো এই চক্রে ক্রমশ যুক্ত হচ্ছে তরুণ এবং যুব সমাজের একটি অংশ। অনেক ক্ষেত্রে তারা মাদক সেবনকারী থেকে ধীরে ধীরে পরিণত হচ্ছে বিক্রেতা বা পাচারকারীতে। রাজধানী আগরতলার বিভিন্ন এলাকায় স্থানীয়দের অভিযোগ, রাতে কিংবা নির্দিষ্ট কিছু স্থানে মাদক লেনদেন চলছে প্রকাশ্যেই। ফলে সমাজের সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন, তেমনি অভিভাবকদের মধ্যেও বাড়ছে আতঙ্ক, কারণ তরুণ প্রজন্মের ভবিষ্যতের উপর মারাত্মক প্রভাব ফেলতে পারে এই প্রবণতা। চায়ের দোকানের সামনে দেখা যায় স্কুটি করে এনে বিভিন্ন নেশা সামগ্রী বিক্রি করছে। আগে দেখা যেত আপনাদেরকে পেট্রোলিং ব্যবস্থা ছিল, যার মাধ্যমে কি হয়তো বিভিন্ন জায়গায় নাকা পয়েন্টও আটকে ওদের চেক আপ করা হতো। বর্তমানে সেই জিনিসটা আর লক্ষ্য করা যায় না। আমরা স্ট্র্যাটেজিক্যালি উই আর অপটিং আ ডিফারেন্ট ওয়ে, যে সবসময় পুলিশ ইউনিফর্মে থাকলে প্রায় ধরা যাচ্ছে না। আপনি আমাদের রেকর্ড দেখুন, আমাদের সিজার হচ্ছেই একটা পর একটা। আমরা প্লেন ক্লথ সার্ভিলেন্সে গুরুত্ব দিয়েছি, এর জন্য ম্যানট বি ভিজিবল। আপনার ভিজিবলি হয়তো আপনি দেখছেন না, তো নাকাতে আছে বা চেকিংয়ে আছে ইউনিফর্মে, বাট প্লেন ক্লথ সার্ভিলেন্স আমাদের জারি আছে এবং যখনই আমরা মানে নিশ্চিত হয়ে দেখতে পাচ্ছি আমরা অ্যাকশন নিচ্ছি। গোয়েন্দা বিভাগ দিয়ে আপনারা, কিন্তু জিনিসটা আমাকে লিগালি করতে হবে না। আমি যদি নাই পাই, ওনাকে আমি জানি নেশা ব্যবসা করে, ওনার কাছে যদি আমি নেশার সামগ্রী না পাই, তখন এই ক্ষেত্রে অ্যাকশন নেওয়া যায় না এবং সেই জন্য একটু ওয়েট করতে হয় এবং ওয়েট করে আমরা তো ফল পাচ্ছি। আচ্ছা, কালকে যে অ্যারেস্ট করেছেন তার কাছ থেকে ত্রিপুরার ভৌগোলিক অবস্থানও ধরা হয় মাদক পাচারের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ কারণ হিসেবে। সীমান্তবর্তী রাজ্য হওয়ায় আন্তঃরাজ্য এবং আন্তর্জাতিক রুট ব্যবহার করে হচ্ছে মাদক পাচার। সেই মাদক পরে রাজধানী সহ বিভিন্ন শহর ও বাজার এলাকায় ছড়িয়ে পড়ছে বলে মনে করছে পর্যবেক্ষকরা। পুলিশ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও বিশেষজ্ঞদের মতে যথেষ্ট নয় শুধুমাত্র অভিযান। এর পাশাপাশি সামাজিক সচেতনতা, শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক প্রচার এবং পরিবার ভিত্তিক নজরদারি বাড়ানো অত্যন্ত জরুরি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পাশাপাশি সমাজের সকল স্তরে সমন্বিত উদ্যোগ এখন সময়ের দাবি। নিউজ নাও। চোখ রাখছি এই মুহূর্তের শেষ খবরে। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ দেওয়ার পর্দায়। খবরে চোখ রাখছি। মেলাঘরের ইন্দিরানগর এলাকার বিস্তীর্ণ কৃষি জমিতে সেচের পাইপলাইন দীর্ঘদিন ধরে অকেজু হয়ে পড়ায় চরম সংকটে পড়েছেন কৃষকরা। গোমতী নদীতে পর্যাপ্ত জল থাকা সত্ত্বেও পাইপলাইন ভেঙে যাওয়ায় মাঠে জল পৌঁছচ্ছে না। ফলে সবজি ও ধান চাষের বহু জমি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং বাড়ছে ফসল নষ্টের আশঙ্কা। দ্রুত পাইপলাইন সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ চাইছেন কৃষকরা। ত্রিপুরার গ্রামীণ কৃষি অর্থনীতিতে সেচ ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ অবলম্বন, কিন্তু এই ক্ষেত্রে অব্যবস্থা ও অবহেলার কারণে চরম সমস্যার মুখে পড়তে হচ্ছে কৃষকদের। এমনই এক চিত্র সামনে এসেছে মেলাঘরের ইন্দিরানগর এলাকায়, যেখানে সেচের পাইপলাইন দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে থাকায় আজ জলের অভাবে কার্যত অনাবাদী হয়ে পড়ছে বিস্তীর্ণ কৃষি জমি। ইন্দিরানগর বক্সিবাড়ি এলাকায় গোমতী নদীর তীরে কৃষি জমিতে সেচের সুবিধা দেওয়ার জন্য স্থাপন করা হয়েছে একটি জল পাম্প। নদীতে পর্যাপ্ত জল থাকলেও
সেই জল মাঠে পৌঁছানোর প্রধান মাধ্যম অর্থাৎ পাইপলাইনগুলি অকেজো হয়ে পড়ে রয়েছে বহুদিন ধরে। ফলে পাম্প থাকা সত্ত্বেও কার্যত কোনো সেচ সুবিধা পাচ্ছে না কৃষকরা। এই সমস্যার জেরে ইন্দিরানগরের বিস্তীর্ণ কৃষি জমি ফেটে শুকিয়ে যাচ্ছে কানি কানি জমি। অন্যদিকে যেসব জমিতে ইতিমধ্যে চাষ হয়েছে সেগুলির অবস্থাও সংকটজনক হয়ে উঠছে ক্রমশ। বিশেষ করে মরিচ, ঝিঙ্গা, বেগুন সহ বিভিন্ন সবজি চাষের ক্ষেতগুলো ধ্বংসের মুখে জলের অভাবে। কৃষকদের মতে দ্রুত জল না পেলে এই মরশুমের নষ্ট হয়ে যেতে পারে অধিকাংশ ফসল। আমার কিটা লাগাইছেন? জিঙ্গা কি হয়েছে, সমস্যা কিটা? একটু জলে লেগে তসে লেগে জিঙ্গা গাছ উঠে না। কি জল কি হয়েছে? পাইপ লাইন নষ্ট, পাইপ লাইনে জল আইয়ে না। কতদিন ধরে? আচ্ছা আমি বিগত 15 দিন ধরে আমার খালি বন্যার পরে তো ঠিক আছে হয় না, আর আমার বিগত 15 দিন ধরে আমি জল পাইতেছি না, আমার ক্ষেত কিছু করতে পারতেছি না। এই যে আমার 6 ক্ষেত যাইতে গেছে নষ্ট হয়ে জল্লা, এই হাজার হাজার টাকা খরচ করেছে ক্ষেত করছি, আমরা কোনো পয়সা নেই, নেতা মিনিস্টার কোনো কেউ আমরা কোনো পয়সা করতে পারছে না। এখন জলের সমস্যার কারণে আপনার ফসল এখন কি মরার পথে? মরার পথে। মানে পাইপ লাইন কিটা, এটা কি পাইপ লাইন আছে? পাইপ লাইন আছে, ওই রাস্তার মধ্যে পাইপ ভাঙ্গা, যার দিকে আমরা জল আইয়ে না, আমরা গৃহস্থী করতে পারছি। এই সমস্যাটা কয়দিন ধরে? এটা সমস্যা তো বন্যার পর থেকেই চলছে। তো এই বিষয়ে আপনারা জানাচ্ছেন না সংশ্লিষ্ট দপ্তর বা এমআই অফিসকে? এটা তো জানে যে এখানে ড্রাইভারই জানছে, ড্রাইভারই জানতেছে, ড্রাইভারই করতেছে। এই জায়গাটার নাম কি? এটা কি সর কয়টা রে? এটা ইন্দিরানগর 8 নম্বর ওয়ার্ড। স্থানীয় কৃষকদের অভিযোগ, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে সমস্যার কথা জানালেও এখনো পর্যন্ত পাইপলাইন সংস্কারের নেওয়া হয়নি কোনো কার্যকর উদ্যোগ। প্রশাসনিক উদাসীনতার কারণে সমস্যাটি দীর্ঘদিন ধরে ঝুলে রয়েছে বলে অভিযোগ কৃষকদের। সমস্যাটা হলো আমরা ইন্দ্রনগর 8 নম্বর ওয়ার্ডের বন্যার পরেতে আমাদের যে নদীর পাড়ে মেশিন ঘাটা ছিল এটা ভাঙা গেছে, তারপর আবার এটা ব্রিজের কাঁদাত নিছে, তারপর পুরান যে পাইপ লাইনটা এটা দিয়ে আমরা চলতে আছে, কিন্তু পাইপ লাইনটা বিভিন্ন জায়গায় ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এই সাইডে জল দিলে ওই দিক দিয়ে বাইরে আবার নদীতে চলে যায়। এই কারণে আমরা বহুবার জানাইছি, মাস্টারে দরখাস্ত দিছে উপর অফিসে, আর কোনো হেলদুল নাই। বর্তমানে মাঠ একবারে শুষ্ক, দেন যে কোনো খাতের কোনো তসে নাই, এই দেন আমার চোখের সামনে কোনো তস নাই। তস না থাকলে মানুষ যেভাবে ঋণ করে হইলেও কৃষিকাজ করে, কিন্তু যদি জল না পায় তাহলে এটা কৃষি করে তো কোনো লাভ নাই। কিন্তু এর ক্ষতিপূরণ তো আর কেউ পাইতে আসে না, শুধু কইরে যাইতে আছে। কৃষক সবসময় লসের সম্মুখীন হয়, লাভের সম্মুখীন আর কোনো সময় হয় না। কতদিন ধরে সমস্যা? এই সমস্যা তো বিগত অনেক দিন ধরে হইতে আছে, বন্যার পরের থেকে হইতে আছে। আমরা কইতে আছি যে সেপারেট এই সাইডে একটা নতুন লাইন করে দিত, কিন্তু হ্যাঁ কইতে আছে যে আমরা তো দরখাস্ত দিয়েছি, দরখাস্ত দেওয়ার পরে যে আগে যে অফিসার গভর্নমেন্ট এমপ্লয়িরা আছে তারা তো এটা কোনো কিছুই করতে আছে না। এই কারণে আমরা বাধ্যতামূলক আপনার সামনে আছি, জনগণের সামনে আছি, যাতে আমরা কৃষকদের সহায়তা, সুরক্ষা এবং উন্নয়নের দিকে যথাযথ গুরুত্ব না দিলে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে বিশেষ করে গ্রামীণ অর্থনীতি। কৃষি খাতকে শক্তিশালী করাই টেকসই অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান শর্ত, যার দায়িত্ব রয়েছে সরকারের উপর। সময় মতো সেচ ব্যবস্থা সংস্কার করা হলে শুধু ফসলই রক্ষা পাবে না, অর্থনৈতিক ক্ষতিও এই ক্ষেত্রে অনেকটাই কমানো সম্ভব হবে বলে জানিয়েছেন মেলাঘরের স্থানীয় কৃষকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।